সুপ্রিয় দর্শক শ্রোতা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি ডাক্তার শুভ মজুমদার, বক্ষব্যাধি মেডিসিন বিশেষজ্ঞ। কর্মরত আছি বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি সাবেক পিজি হসপিটাল শাহবাগ। আজকে আমরা একটা ব্যাপার নিয়ে আলোচনা করব। বিষয়টি যেটা হলো সেটা হলো যে অল্পতেই ঠান্ডা লেগে যাওয়া অথবা সারা বছর ব্যাপী যে ঠান্ডা লেগে থাকা, এই ব্যাপারটা নিয়ে একটু আমরা আলোচনা করব। আমরা চেষ্টা করবো এই আলোচনার মাধ্যমে যে এর কারণগুলো কী এবং এর প্রতিকার কীভাবে সম্ভব এবং এর চিকিৎসা বর্তমানে কী কী আছে। প্রথমে যদি আমরা চিন্তা করি যে এই যে সারা বছর অথবা অল্পতেই ঠান্ডা লেগে যাওয়া, এটা মূলত অ্যালার্জিক একটা কন্ডিশন, যেটাকে আমরা অ্যাটোপি বলে থাকি। সাধারণত দেখা যায় বিভিন্ন জিনিসে, বিভিন্ন বস্তুতে আমাদের সাধারণত অ্যালার্জিক রেসপন্স হয়ে থাকে। যেমন সেই পদার্থ যেগুলো অ্যালার্জেন, যেগুলো হিসেবে আমরা চিহ্নিত করতে পারি, এটা কিন্তু মানুষে বিভিন্ন হয়। যে সবার যে সব কিছুতে অ্যালার্জি হবে জিনিসটা কিন্তু এমন না। আমরা সাধারণত দেখে থাকি যে অনেকেই বলে অ্যালার্জি জাতীয় জিনিস। আসলে অ্যালার্জি জাতীয় জিনিস বলতে তেমন কিছু নাই। সব কিছুই অ্যালার্জেন হতে পারে, আবার সব কিছু নাও হতে পারে। জিনিসটা হচ্ছে এমন। তো কার কোন বিষয়ে কোন বস্তুতে অ্যালার্জি হবে, এটা আসলে প্রতিটা মানুষে আলাদা। এখন যেটা হলো আমাদের যেটা জানতে হবে যে অ্যালার্জেন যে জিনিসগুলো সাধারণত কী কী। সাধারণত দেখা যায় আমরা ব্রডলি যদি ভাগ করি, ব্রডলি অনেক কিছুতে ভাগ করা যায়। যেমন কারো খাবারে অ্যালার্জি থাকে, যেটাকে আমরা ফুড অ্যালার্জি বলে থাকি। কারো কেমিক্যাল সাবস্ট্যান্সে অ্যালার্জি থাকতে পারে, কারো ওষুধে অ্যালার্জি থাকতে পারে, কারো ধোয়া ধুলাবালি এসব অ্যালার্জি থাকতে পারে, কারো ঘরে যে আমাদের ধুলাবালি ময়লা থাকে সেটা অ্যালার্জি হতে পারে। বিশেষ করে মহিলারা যারা বাসায় রান্না বান্না করেন, রান্নার যে ধোয়া, সেই ধোঁয়ায় অ্যালার্জি হতে পারে। কারো দেখা যায় যে আমরা যে পারফিউম ইউজ করি, সেই পারফিউম অ্যালার্জি হতে পারে। তারপরে একটা বিশেষ জিনিস আছে যেটাকে আমরা পোলেন বলি, মানে রেণু, ফুলের রেণু, এটা অ্যালার্জি হতে পারে। বা পুরনো স্যাঁতস্যাঁতে অনেক জায়গা, অনেক কিছু পড়ে আছে দীর্ঘদিন ধরে, সেটায় যে ফাঙ্গাস জন্ম নেয়, সেটাই অ্যালার্জি হতে পারে। তো বিভিন্ন ধরনের আমাদের এই অ্যালার্জেন জিনিসগুলি থেকে থাকে। এই অ্যালার্জেনটা যখন আমাদের শরীরে প্রবেশ করে, সাধারণত আমরা নাকের মাধ্যমে যখন আমরা নিঃশ্বাস নেই, নিঃশ্বাসের মাধ্যমে এই দ্রব্যগুলো আমাদের নাক দিয়ে শরীরে প্রবেশ করে এবং প্রবেশ করার সাথে সাথেই একটা রিয়াকশন আমাদের শরীরে হয়। সেই রিয়াকশনটাই হলো মূলত অ্যালার্জিক রিয়াকশন। এখন এটা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম হতে পারে। যেমন এটা নাকে যদি হয়, সাধারণত নাকের সমস্যাগুলো হয়, নাক দিয়ে পানি পড়া, প্রচণ্ড হাঁচি হওয়া, নাক বন্ধ হয়ে যাওয়া দীর্ঘদিন পরে সাধারণত হয়। অনেকে আবার এটা দীর্ঘদিন হতে হতে দেখা যায় নাকের মাংস বৃদ্ধি হয়, নাক বন্ধ হয়ে যায় এটার কারণে। তো এটা হচ্ছে নাকের সমস্যা হতে পারে। আবার যাদের একটু অ্যাজমার ভাব থাকে, তাদের দেখা যায় আবার এই যে অ্যালার্জেন যে সাবস্ট্যান্স যেগুলো, সেগুলো নিঃশ্বাসের মাধ্যমে নেওয়ার ফলে আমাদের শ্বাসনালী যেটা, সেটা সরু হয়ে যায়। সরু হওয়ার কারণে আমাদের শ্বাস নিতে সমস্যা হয়, যেটাকে আমরা একদম বাংলা ভাষায় আমরা সেটাকে হাঁপানি বা অ্যাজমা বলে থাকি। এখন এই যে আমাদের নাকের যে সমস্যা, মানে ঠান্ডা যে সমস্যা, যেটাকে আমরা অ্যালার্জিক রাইনাইটিস বলে থাকি, এই রাইনাইটিসের মাধ্যমে আমাদের সাধারণত নাকের যে অ্যালার্জি, সেখানে নাক দিয়ে অঝরে পানি পড়া, নাক বন্ধ থাকা, হাঁচি হওয়া, এই সমস্যাগুলো হয়ে থাকে। আবার নাকের পাশেই আমাদের সাইনাস থাকে, যেটার মাধ্যমে এই যে জীবাণু যেগুলো আছে, কিছু জীবাণু থাকে বা কোনো সাবস্ট্যান্স, এটা প্রবেশ করতে পারে, প্রবেশ করে এটা ইনফেকশনও করতে পারে, যেটাকে আমরা সাইনোসাইটিস বলে থাকি। এটা কারো অল্প মেয়াদে থাকে, কারো দীর্ঘমেয়াদী থাকতে পারে, যেটাকে আমরা অ্যাকিউট বা ক্রনিক সাইনোসাইটিস এরকম বলে থাকি। অ্যালার্জিক রাইনাইটিস যেটা, সেটা যদি কারো প্রতি সিজনে হয়, মানে সিজন যে চেঞ্জ যেটা হচ্ছে আমাদের, সেই সিজনের চেঞ্জ হইলে আমরা সেটাকে সিজনাল বলে থাকি। অথবা যাদের একদম পুরো বছর জুড়ে থাকে, তাদেরকে আমরা পেরিনিয়াল বা বাৎসরিক রাইনাইটিসটা বলে থাকি। এখন রাইনাইটিসের আবার বিভিন্ন ধরনের আরও অনেক ভাগ আছে। কিছু অ্যালার্জিক আছে, কিছু অ্যাটোপিক আছে, কিছু অ্যাট্রোপিক আছে। সেটা সাধারণত অ্যালার্জিক না, ওটা একটু আলাদা জিনিস। কিন্তু সাধারণত যাদের এই সবসময় ঠান্ডা লেগে থাকে, সেটা হচ্ছে অ্যালার্জি। এখন এই অ্যালার্জিক রাইনাইটিস যেটা,
সেটা আমরা চিকিৎসা কীভাবে করতে পারি বা প্রতিকার কীভাবে করতে পারি। প্রতিকারের মূল জিনিস যেটা হলো সেটা হলো আমার কোন জিনিসে অ্যালার্জি হচ্ছে সেটা নির্ধারণ করা। এটা আমি নির্ধারণ করতে পারবো কীভাবে? আমরা সাধারণত মানে অনেক চিকিৎসকই সাধারণত আমাদের যে সিরাম আইজি একটা দিয়ে থাকেন, এটা আমরা টোটাল আইজি বলি আর কি। এটা দিয়ে অ্যালার্জি আমরা টেস্ট সচরাচর পরিচিত একটা জিনিস। এই অ্যালার্জির টেস্টের মাধ্যমে আমাদের শরীরে অ্যালার্জি আছে কি নাই এরকম একটা জিনিস বোঝা যায়, কিন্তু আসলে কোন জিনিসের প্রতি আমাদের অ্যালার্জি হচ্ছে এটা কিন্তু এই সিরাম আইজি দিয়ে বোঝা যাবে না। কারণ আইজি বিভিন্ন কন্ডিশনেই বাড়তে পারে, অন্য কোনো রোগেও বাড়তে পারে, ঠিক আছে। কিন্তু যাদের সাধারণত আমাদের বাংলাদেশে যেটা হয়, বাংলাদেশে আমাদের যে মাঠে ঘাটে প্রচুর মলমূত্র ত্যাগ করে মানুষজন, হ্যাঁ, তো দেখা যায় এখান থেকে যে ক্রিমির মাধ্যমে কিন্তু আমাদের আইজি লেভেলটা বেড়ে যেতে পারে। হ্যাঁ, সুতরাং আইজি লেভেল বাড়া মানেই যে আমার শরীরে অ্যালার্জি আছে জিনিস কিন্তু এমন না। তো আমাদের স্পেসিফিকভাবে যদি আমরা দেখতে চাই সেক্ষেত্রে একটা সুন্দর একটা পরীক্ষা আছে যেটাকে আমরা স্কিন পিক টেস্ট বলি বা অ্যালার্জির প্যানেল টেস্ট। এটা বাংলাদেশে হয় কিছু কিছু জায়গায়। এই অ্যালার্জি প্যানেলের মাধ্যমে আমি জানতে পারবো যে আমার আসলে কোন বিষয়ে অ্যালার্জি আছে, কোন জিনিসে অ্যালার্জি আছে। সেটা হতে পারে খাবার, সেটা হতে পারে কোনো ঘরের কোনো কীট পতঙ্গ হতে পারে, হ্যাঁ, ইভেন আমাদের কোনো কেমিক্যালে হতে পারে, বিভিন্ন কিছুতে আমার অ্যালার্জি হতে পারে। তো এই জিনিসটা আমরা আইডেন্টিফাই করতে পারি। যদি আমরা আইডেন্টিফাই করতে পারি এই জিনিসটা, তাহলে সব থেকে আমাদের সুবিধা হলো যে আমরা একটা প্রতিকারটা খুব সহজ আমাদের। 2 নম্বর জিনিস হলো যে আমাদের যে ঘরের যে পরিবেশ সেটাকে যদি আমরা নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারি, খুব সুন্দর করে রাখতে পারি। যেমন যে ঘরটা আমাদের থাকবে, আমরা যে ঘরে থাকবো সেই ঘরটা প্রচণ্ড আলো বাতাসপূর্ণ হবে, দরজা জানালা খোলা থাকবে, যেন কোনোভাবেই স্যাঁতস্যাঁতে না হয়। কারণ এই স্যাঁতস্যাঁতে জায়গাগুলোতে আমাদের একটা ফাঙ্গাস গ্রো করে, যে ফাঙ্গাসগুলো আমাদের শ্বাসের মাধ্যমে যদি আমরা নিই তাহলে আমাদের এই অ্যালার্জিটা হতে পারে। তো এই ধরনের কোনো যেন পরিত্যক্ত জিনিস ঘরের ভিতরে না থাকে সেটা আমরা চেষ্টা করব। অনেকে স্টোর রুম রাখেন বাসায়, স্টোর রুমে অনেক দীর্ঘদিন ধরে জিনিসপত্র পড়ে থাকে, সেগুলো আবার বের করে আপনি জামা কাপড় পরিধান করেন অথবা ব্যবহার করেন। তো এই জিনিসগুলো আপনাদেরকে পরিহার করতে হবে, যে আপনি কোনো কিছু স্টোর রুম থেকে বের করে সরাসরি এটা ব্যবহার করবেন না। এটা অবশ্যই আপনি রোদে ভালো করে শুকিয়ে বা ধুয়ে সম্ভব হলে এটা ব্যবহার করবেন। আমাদের সবথেকে কমন যেটা অ্যালার্জেন সেটাকে আমরা বলি হাউস ডাস্ট মাইট। এটা আসলে খুবই একটা পতঙ্গ, মানে এটা আসলে খালি চোখে দেখা যায় না। এটা যদি আমরা এই স্কিন টেস্ট করি সেক্ষেত্রে পাওয়া যায়। এটা সাধারণত আমাদের এই যে কাপড় চোপড়, বিছানা, চাদর, কাঁথা, বালিশ, হ্যাঁ, এসব জায়গায় সাধারণত এটা খুব বেশি থাকে। তারপর ঘরে যারা কার্পেট ব্যবহার করেন, বিশেষ করে কার্পেট খুবই ডেঞ্জারাস একটা জিনিস কার্পেট ব্যবহার করা, কারণ এই কার্পেটটায় খুবই প্রচুর ময়লা থাকে। তো এইগুলোর ভিতরে এই মাইটগুলো থাকে, এবং এই মাইট থাকার কারণে যেটা হয়, আপনি এই মাইটের যে অ্যালার্জেনটা এটা আপনার রাইনাইটিসটা করতে পারে। তো আমরা চেষ্টা করব যে ঘরে কার্পেট যেগুলো আছে কার্পেটগুলো পরিহার করার জন্য যত সম্ভব কার্পেটগুলো আমরা ব্যবহার না করার চেষ্টা করব। ঘরের যে পর্দাগুলো আছে সেই পর্দাগুলো আমরা চেষ্টা করব যে প্রতি মাসে একবার করে ধুয়ে ফেলার জন্য বা পরিষ্কার করার জন্য। আমাদের যে ঘরে বালিশ, কাঁথা বা আমাদের যে বিছানার চাদর, আমরা চেষ্টা করবো সপ্তাহে অন্তত 1 দিন বা 2 দিন আমরা এটা একটু কড়া রোদে শুকানোর চেষ্টা করব। তাহলে দেখা যাবে যে এই যে মাইট যেগুলো আছে সেগুলো মরে যাবে। এরপরে আমরা যেটা করতে পারি, ঘরে অনেকেই বাসায় আমাদের একটু পশু পাখি পালার অনেকের অভ্যাস আছে, বাসায় পাখি পালেন অনেকে। এই পাখি কিন্তু খুবই একটা ডেঞ্জারাস জিনিস, কারণ এটা সাধারণত অ্যালার্জেন থাকে যেটা আমাদের রাইনাইটিস করতে পারে, কিন্তু এটার বিশেষ একটা সমস্যা হলে এটা আমাদের বুকে কিন্তু ফুসফুসকে এফেক্ট করে। এটা খুবই একটা ডেঞ্জারাস জিনিস পাখি। তো আমরা চেষ্টা করবো আসলে যারা পাখি পালেন আপনারা চেষ্টা করবেন পাখিগুলো অ্যাভয়েড করার জন্য আসলে। তারপর অনেকে কুকুর বা বিড়াল পুষে থাকেন বাসায়, এগুলো আসলে খুবই মানে অনেকের অ্যালার্জেনের সমস্যা থাকতে পারে। এদের যে পশমগুলো, সাধারণত পশমগুলো থেকে অনেকের অ্যালার্জি হতে পারে। যদি অ্যালার্জি আপনার হয় তাহলে এটা পরিহার করা আপনার জন্য অবশ্যই কর্তব্য আর কি। এরপরে যদি আমাদের খাবার যেগুলো অ্যালার্জেন থাকে, যদি আমার কোনো খাবারে আমার অ্যালার্জি হয়, হ্যাঁ, সেটা হতে পারে শ্বাসকষ্ট, হতে পারে গায়ে ছোপ ছোপ লাল দাগ হওয়া,
হতে পারে আমাদের কাশি বা এই নাক দিয়ে অঝরে পানি পড়া, তাহলে আমরা ওই খাবারগুলো পরিহার করব। এমন না যে আমি বেগুন খাবো না, ইলিশ মাছ খাবো না, চিংড়ি মাছ খাবো না, হাঁস খাবো না, হাঁসের ডিম খাবো না। জিনিসটা আসলে এমন না। জিনিসটা হচ্ছে আপনার যে খাবারে আপনার সমস্যা, আপনি শুধুমাত্র সেটা পরিহার করুন। অন্য সব খাবার আপনি খেতে পারবেন, কোনো সমস্যা নেই। ওই যে প্রথমে আমরা যেটা বললাম যে অ্যালার্জেনটা হলো প্রতিটা মানুষের জন্য আলাদা আলাদা স্পেসিফিক। এটা আমার যে খাবার অ্যালার্জেন আপনার যে সেটাই হবে, জিনিসটা এমন না। তারপরে আরেকটা জিনিস হলো ধুলাবালি পরিহার করা। একদমই ধুলাবালি পরিহার করা। ঘরে যারা মশার কয়েল জ্বালান, হ্যাঁ, চেষ্টা করবেন যে মশার কয়েলগুলো আসলে না জ্বালানোর জন্য, কারণ এটা খুবই আরেকটা জিনিস যে স্মোক হয়, এই স্মোকটা আমাদের ফুসফুসটাকে কিন্তু খুব ক্ষতি করে। তো এই জিনিসটা পরিহার করা ভালো। যদি সম্ভব হয় যে বাইরে সবসময় একটু মাস্ক পরে থাকবেন। আর এই সময়টা শীতের যে শুরুতে, এই সময়টা বসন্তের বা শেষের দিকে যেটা হয় শুরুতে, এই সময়গুলোতে আমাদের সিজন যে চেঞ্জ যেটা, সেখানে হয় কি ফুলের রেণুগুলো বাতাসে প্রচুর ঘুরে বেড়ায়, কারণ এই সময় ফুলটা নতুনভাবে ফোটা শুরু করে এবং ফুলের রেণুগুলো আমাদের শ্বাসের মাধ্যমে প্রবেশ করে আমাদের এই রাইনাইটিসটা করতে পারে। আবার যারা গ্রামগঞ্জে যারা ধানের কাজ করেন, এই সময় এই একই জিনিস ধান, গম, যেটা আপনি চাষ করেন না কেন, সবগুলোরই কিন্তু ফুলের একটা রেণু থাকে। সেই রেণুগুলো বাতাসের মাধ্যমে একদম ছড়িয়ে পড়ে চারিদিকে। তো এই জিনিসটা একটু আপনাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে। যদি আপনি একদম পরিহার করতে না পারেন কাজগুলো, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই একটা মাস্ক ব্যবহার করা খুবই বাধ্যতামূলক আপনি বলতে পারবেন এখানে। তাহলে আপনি যদি মাস্ক ব্যবহার করেন তাহলে কিন্তু এটা থেকে আপনি পরিত্রাণ পাবেন এক ধরনের। এরপর যেটা কাজ হয় যে আমরা সাধারণত করি কি, আমাদের যখন নাক দিয়ে পানি পড়ে বা অল্প রাইনাইটিস যেটা আমরা বলি, হাঁচি হয়, তখন আমরা সাধারণত চিকিৎসা যদি আমি নিতে চাই, সেক্ষেত্রে আমাদের কিছু নাকে ড্রপ আমরা ব্যবহার করতে পারি, অথবা স্প্রে জাতীয় ব্যবহার করতে পারি, অথবা মুখে কিছু ওষুধ খেতে পারি। সাধারণত মুখের ওষুধ যেটা অ্যান্টিহিস্টামিন, এটা সাধারণত আমরা একটু অনেকেই ব্যবহার করে, আমরা একটু কম ব্যবহার করার চেষ্টা করি, কারণ এটা একটু ঘুমের প্রবণতা করতে পারে, একটু অবসাদগ্রস্ত করতে পারে। যদিও নতুন যে আধুনিক ওষুধগুলো আসছে সেগুলো ঘুমের প্রবণতা কম, কিন্তু তারপরে অনেকে আবার ঘুমের প্রবণতা হয়েও যেতে পারে। তো আমরা সাধারণত চেষ্টা করি এগুলো না দেওয়ার জন্য। তারপরে আমরা নাকের যে ড্রপ, যেটা আমরা সাধারণত ব্যবহার করে থাকি, যে কিছু বাজারে অল্প দামে কিছু 20-30 টাকায় নাকের ড্রপ পাওয়া যায়। তো দেখা যায় কি সবাই নাকের ড্রপগুলো ব্যবহার করে, যে খুব তাৎক্ষণিক একটা কাজ দেয়, কিন্তু এই নাকের ড্রপগুলো আসলে আমরা দীর্ঘমেয়াদী কখনো ব্যবহার করবো না, কারণ এটা খুবই ক্ষতিকর একটা জিনিস, সাইড এফেক্ট প্রচুর। এটা অনেকের প্রেশার বৃদ্ধি করে ফেলে, হাই প্রেশার করে ফেলতে পারে, ঠিক আছে, এটা এক ধরনের। তখন আমাদের যে নাকের যে মিউকাস যেটা থাকে সেটাকে ধ্বংস করে দিতে পারে, হ্যাঁ, এবং পার্মানেন্টলি আমাদের নাকের যে গন্ধ নেওয়ার ক্ষমতা সেটাকেও একদম এফেক্ট করতে পারে। তো আমরা চেষ্টা করবো এটা যদি আমরা দিই, যাদের নাক বন্ধ, নাক খোলার জন্য অনেকেই ব্যবহার করেন আপনারা, এটা সাধারণত 5-7 দিন এর বেশি ব্যবহার করা উচিত না। সবচেয়ে বেস্ট ওয়ে হলো সেটা হচ্ছে নাকে স্প্রে পাওয়া যায় আমাদের দেশে, বিভিন্ন স্টেরয়েডের সাথে অ্যান্টিহিস্টামিনের কম্বিনেশনে অনেক স্টেরয়েড আমাদের স্প্রে মার্কেটে আছে। এটা হলো সবচেয়ে বেস্ট, এবং এটা দীর্ঘমেয়াদে আপনি ইউজ করতে পারবেন, এটা সাইড এফেক্ট খুবই কম, ঠিক আছে, এবং এটা দিয়ে আপনি আপনার এই চিকিৎসাটা সম্পূর্ণভাবে খুব ভালোভাবে করতে পারবেন। এবং আপনাদের যে রাইনাইটিসের সাথে যে সাইনোসাইটিস, এটাও কিন্তু আমাদের মূলত এই স্প্রের মাধ্যমে আপনি কাভার করতে পারবেন। সেক্ষেত্রে যদি অনেকের তারপরও কাজ না হয়, সেক্ষেত্রে বিভিন্ন ধরনের সার্জারির প্রসিডিউর থাকে, যে আমার যে মাংস যেটা বৃদ্ধি হয়েছে সেটা মাংসটাকে যদি আপনি ফেলে দিতে পারেন অপারেশনের মাধ্যমে, সেক্ষেত্রে অনেকটা কিছুটা নির্মূল হয়। কিন্তু মূলত যেহেতু জিনিসটা অ্যালার্জেন, সেটা আসলে এই সার্জারি করেও তেমনটা লাভ হবে না, কারণ ওই সার্জারি করার পরেও আপনি যখন অ্যালার্জেনে আপনি যখন এক্সপোজড হবেন, আপনি যখন আবার সেই অ্যালার্জিক জিনিসের প্রতি আবার যাবেন, তখন আপনার আবার সেই জিনিসগুলো মাংস বৃদ্ধি আবার আস্তে আস্তে হতেই থাকবে। তো মূলত কথা যেটা, সেটা হলো আমাদের অ্যালার্জেন জাতীয় জিনিস পরিহার করা। যাদের ঠান্ডায় অ্যালার্জি হয় এই শীতের শুরুতে, আমি তাদেরকে বলবো যে সকালে ঘুম থেকে উঠেই যখন আপনি মুখ ধুতে যান, মুখ ধোয়ার আগে অবশ্যই ঠান্ডা পানি দিয়ে যে আপনি মুখটাকে ধুবেন, এটা একটু পরিহার করার চেষ্টা করবেন। যদি সম্ভব হয় একটু উষ্ণ গরম পানি ব্যবহার করবেন, কারণ আপনি যদি, যাদের ঠান্ডায় খুব বেশি অ্যালার্জি থাকে, তাদের যদি ঠান্ডা পানি আপনি যদি নাকে লাগান, তাহলে দেখবেন আপনার সাথে সাথেই ঠান্ডা লেগে যাবে, প্রচণ্ড হাঁচি হবে। তো এই সময় যদি আপনি একটু উষ্ণ গরম পানি ব্যবহার করেন, দেখবেন এই সমস্যাটা থাকবে না।
তো আজকে এই পর্যন্তই। ধন্যবাদ, সকলে সুস্থ থাকবেন।